আসসালামু আলাইকুম, সবাইকে আজকে লেকচারে স্বাগতম। আমরা প্রাণীবিজ্ঞান একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন, সেখানকার বিবর্তন অংশটা নিয়ে কথা বলবো। এটা কিছুটা বর্ণনামূলক, তাই আমি একদম সুন্দর করে গুছিয়ে স্লাইডগুলো রেডি করছি। এর মধ্যে দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করব। আমি বলার সাথে সাথে নিজেরা একটু একটু বলবে, এবং আমার বলার শেষে, ক্লাস শেষে নিজেরা শিটের মধ্যে একটু দাগে দাগে পড়বে। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই শীট এমনভাবে গোছানো, কোনটা কোনটা সৃজনশীল প্রশ্ন হয় সেটাও এখানে রেডি করা আছে, একইভাবে কোনটা কোনটা এমসিকিউ হয় সাথে দেয়া আছে। তো সুতরাং গুরুত্ব বিবেচনা করে, বেসিকের জন্য পুরাটা একবার পড়লেও গুরুত্ব বিবেচনা করে যেটা এটা পরীক্ষায় আসে এটা মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান একাদশ অধ্যায়ের বিবর্তন অংশ। প্রাণীবিজ্ঞান একাদশ অধ্যায় বিবর্তন অংশ। এই অধ্যায়ে দুটো অংশ, জিন এবং বিবর্তন। এই বিবর্তন অংশ নিয়ে আলোচনা করব। এই বিবর্তন শব্দটা আসছে আসলে ইভলভেয়ার, এটা একটা ল্যাটিন শব্দ। ইভলভেয়ার শব্দের অর্থ হচ্ছে বিকশিত হওয়া, বিকশিত হওয়া। আর আমি যদি সুন্দর করে গুছিয়ে বলি, আসলে সময়ের আবর্তনে ধীরে ধীরে যে পরিবর্তন, সেটাই হচ্ছে বিকশিত হওয়া। অর্থাৎ হাজার বছর ধরে বিভিন্ন প্রাণীর মধ্যে সময় যত গড়িয়ে গেছে তত কিছু না কিছু পরিবর্তন, সেটা দৈহিক পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন, যে পরিবেশে বেঁচে থাকার তাগিদে নানা রকম পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে আসলে বিকশিত হওয়া বোঝাচ্ছে। ইভলভেয়ার থেকে ইভলিউশন অর্থাৎ বিবর্তন শব্দটা আসছে। প্রথম আমরা বিবর্তন কাকে বলে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে কোনো জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য, সেটা জিনগত বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় পরিবর্তন, সংসারণ এবং অভিযোজনের প্রক্রিয়াকে বিবর্তন বলে। কথাটা ওটা জটিল না। আমি যদি আরও সহজভাবে বলি, কোনো একটা জনগোষ্ঠীর আগের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো তার উত্তরাধিকার, পরবর্তী বংশধরে জিনগতভাবে যে সঞ্চারণ হলো, এই সঞ্চারণের মধ্যে দিয়ে সবসময় তার হুবহু সঞ্চারণ হচ্ছে না, একটু একটু বৈশিষ্ট্যের পরিবর্তন আসতেছে, এটাই হচ্ছে আসলে বিবর্তন। অথবা অন্যভাবে যদি বলি, জীবজগতের সময়ের আবর্তনে বাহ্যিক অভ্যন্তরীণ যে পরিবর্তন তাকে বিবর্তন বলে। এই বিবর্তনের ধারণাটা 450 কোটি বছর আগে, 450 কোটি বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে শীতল হওয়ার মধ্য দিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন নির্মিত প্রোটোপ্লাজম ভিত্তিক আরও কিছু উন্নত কোষগত বৈশিষ্ট্য নিয়ে উদ্ভিদ ও প্রাণীর আবির্ভাবপূর্বক এই পৃথিবীর বিকাশ। অর্থাৎ বলা হচ্ছে এই পৃথিবীতে যে প্রাণীগুলো আছে, প্রাণীর বিকাশটা কীভাবে হলো। বিজ্ঞানীদের ধারণা 450 কোটি বছর আগে, 450 কোটি বছর আগে, অনেক আগের কথা এটা, সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু উপাদান সেটা পৃথিবীতে আসলো এবং সেগুলো ধীরে ধীরে শীতল হলো। শীতল হয়ে সেখানে অক্সিজেন ও হাইড্রোজেন একত্রে মিলিত হয়ে সেখানে একটা কোষের যে প্রোটোপ্লাজম অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মিলে যে গঠন, সেই প্রোটোপ্লাজমটা গঠন করলো। ধীরে ধীরে প্রোটোপ্লাজমের পাশাপাশি অন্যান্য কোষীয় অঙ্গাণু যেগুলো মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, ফারক্সিসোম, তারপরে রাইবোসোম, সেন্ট্রিওল, ম্যাক্রোফিলামেন্ট, গলজি বডি, এই যে উপাদানগুলো উদ্ভিদের ক্ষেত্রে, যদি সেটা প্লাস্টিক থেকে শুরু করে অন্যান্য উপাদান, এই উপাদানগুলো ধীরে ধীরে তৈরি হলো এবং পৃথিবীতে একটা উদ্ভিদ এবং প্রাণীর বিকাশ ঘটল। এখন এই আলোচনা থেকে আমি যদি বলি, মানে উপরে আলোচনা থেকে ধারণা নিয়ে আমি যদি বলি, তখন আসলে ঘটনাটা এমনভাবে বলা যায়, কালের আবর্তনে, আবর্তন মানে কাল গড়িয়ে যাওয়া, সময় গড়িয়ে যাওয়া, সময়ের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে যে পরিবর্তন তাকে বিবর্তন বলে। সবাই আমার সাথে একবার বলো, কালের আবর্তনে সময়ের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে যে পরিবর্তন তাকে বিবর্তন বলে। কালের আবর্তনে আমি বেশ কয়েকটা শব্দ এখানে ব্যবহার করছি, সংজ্ঞাটা আমি রেডি করছি। আমি বলতে আমি তোমাদের দিদি স্যার, যেহেতু আমার স্যারে দেখা যাচ্ছে না। কালের আবর্তনে সময়ের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে যে পরিবর্তন তাকে বিবর্তন বলে। আবারও বলো আমার সাথে, কালের আবর্তনে সময়ের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে যে পরিবর্তন তাকে বিবর্তন বলে। তাহলে তিনটে শব্দ ব্যবহার করছি, কালের আবর্তনে সময়ের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে যে পরিবর্তন তাকে বিবর্তন বলে। এখান থেকে ছোট্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, বিবর্তন কাকে বলে, আশা করি তোমরা পারবে। এখন দেখো, বিবর্তন সম্পর্কে তো অনেক আগের ইতিহাস। বিবর্তন সম্পর্কে অনেকগুলো বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন। যেমন ধরো, এম্পেডোক্লিস নামক এক ভদ্রলোক, তিনি বলছিলেন বিবর্তনটা আসলে আসছে পৃথিবীতে যোগ্যতমের সৃষ্টি ও অযোগ্যের বিলুপ্তির মধ্য দিয়ে। অর্থাৎ তিনি বলছিলেন যারা যোগ্য তারা ধীরে ধীরে পৃথিবীতে থেকে গেছে, আর যারা অযোগ্য তারা বিলুপ্ত হয়ে গেছে। আবার বিজ্ঞানী ডেমোক্রিটাস, উনি দার্শনিকও ছিলেন, তিনি বলছেন শরীরের যে কোনো অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য, কাপ খেয়ে নেওয়ার জন্য যে
পরিবর্তন হয় সেটাই বিবর্তন। আবার এরিস্টটল বলছেন নিম্নস্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্যে দিয়ে আস্তে আস্তে উচ্চ স্তরে গেছে। তারপরে বিজ্ঞানী বুফেন বলছেন পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকারী জীবেরও পরিবর্তন হচ্ছে, এর মধ্যে দিয়ে বিবর্তন, অর্থাৎ এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে বিবর্তনের কথাগুলো বলছেন। বিজ্ঞানী ল্যামার্ক, যিনি বায়োলজি শব্দের প্রবর্তক তোমরা জানো, যিনি পৃথিবীতে প্রাণীকে মেরুদণ্ড মেরুদণ্ড দুভাগে ভাগ করছিলেন, সে ল্যামার্ক ফ্রান্সের বিজ্ঞানী তিনি। সে ল্যামার্ক বলছিলেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ভিত্তিতে আসলে বিবর্তনটা ঘটছে, অর্থাৎ যে বৈশিষ্ট্যটা আমার ক্ষেত্রে আসলো, আমার পৃথিবীতে এসে আমি অর্জন করলাম, সেই বৈশিষ্ট্যটা আমার পরবর্তী বংশধরে সঞ্চারিত হবে, এই কথাটা তিনি বলছেন। এগুলো সত্যমিথ্যা নিয়ে আমরা অনেক কথা বলবো। ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন, ব্রিটিশ বিজ্ঞানী, তিনি বলছেন প্রকৃতির প্রয়োজনে প্রাকৃতিক নির্বাচনের মধ্য দিয়ে, অর্থাৎ প্রকৃতির নাকি যখন যাকে প্রয়োজন তাকে রেখে দিয়েছে, প্রকৃতির যখন যেটা প্রয়োজন হয় না সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে, এরকম একটা কথা ডারউইন বলছিলেন। অগাস্ট বাইসম্যান জার্ম প্লাজম এবং সোমাটোপ্লাজমের মধ্য দিয়ে পরিবর্তন, অর্থাৎ এখানে আসলে জার্ম মানে কি জানো? জার্ম মানে হচ্ছে জননকোষের কথা বলতেছে, আর সোমা মানে তো দেহ, তোমরা জানো সোমা মানে দেহ, সোমাটোপ্লাজম মানে হচ্ছে দৈহিক কোষের কথা বলতেছে। তিনি বলছেন কি, অর্থাৎ জননকোষের যেমন পরিবর্তন হবে দৈহিক কোষের তেমন পরিবর্তন হবে, তবে তার একটা সুন্দর কথা ছিল কি, দৈহিক কোষের যে পরিবর্তন, দৈহিকভাবে যে গঠন, সে গঠন কিন্তু পরবর্তী বংশধরে যাবে না, যাবে কোনটা? জনন কোষে যেটা পরিবর্তন সেটা পরবর্তী বংশধরে যাবে। তার উপর ভিত্তি করে তিনি সুন্দর করে একটা মতবাদ দিয়েছিলেন, যেখানে নব্য ডারউইন মতবাদ বলা হয়। তো পরীক্ষণের সময় আসে নব্য ডারউইন মতবাদের প্রবক্তাকে অগাস্ট বাইসম্যান। নব্য ডারউইন মতবাদ তিনি কীভাবে দিয়েছিলেন? জার্ম প্লাজম ও সোমাটোপ্লাজম, অর্থাৎ জনন কোষ এবং দৈহিক কোষের উপর ব্যাখ্যা করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে বিবর্তনের মতবাদটা কিছুটা ডারউইন এবং ল্যামার্কের চেয়ে ভিন্ন ধরনের। বিজ্ঞানী কার্ল বন বেয়ার, তিনি আসলে ভ্রূণের সাদৃশ্যের মধ্য দিয়ে তিনি অনেকভাবে দেখাতে চেয়েছিলেন, মানে অনেকগুলো প্রাণীর মধ্যে ভ্রূণ, অর্থাৎ পৃথিবীতে আসার আগে যে ফিটাস, অর্থাৎ একটা বাচ্চা শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যে জায়গোট হয়, জায়গোট থেকে ভ্রূণ হয়, ভ্রূণের মধ্যে কিছু সাদৃশ্য বা মিল দেখতে পেয়েছিলেন, এর মধ্যে দিয়ে ধীরে ধীরে বিবর্তনের কথা ব্যাখ্যা করছিলেন। বিজ্ঞানী হ্যাকেল বলছিলেন পুনরাবৃত্তিমূলক বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে বিবর্তন। আবার আলফ্রেড রাসেল ওয়ালেস, তিনি আসলে ভৌগোলিক বিস্তৃতির কথা বলছেন, কথা অস্ট্রেলিয়াতে থাকা প্রাণী এক ধরনের বিবর্তন হবে, এশিয়াতে থাকা প্রাণী এক ধরনের বিবর্তন হবে, বরফ ঢাকা ইউরোপে থাকা প্রাণী এক ধরনের বিবর্তন হবে, আবার মধ্যপ্রাচ্যে মরুভূমিতে থাকা প্রাণীর এক ধরনের বিবর্তন হবে, তথা আফ্রিকার জঙ্গলে থাকা এক ধরনের প্রাণীর বিবর্তন হবে। তিনি ভৌগোলিক কথাগুলো বলছিলেন এবং ভৌগোলিকভাবে তিনি 6টা অংশে ভাগও করছিলেন, সেটা আমরা দেখব ডিটেলস। তার মানে বিবর্তন সম্পর্কে সে এম্পিডিক্লিস, ডেমোক্রিটাস, এরিস্টটল, বুফেন, ল্যামার্ক, ডারউইন, অগাস্ট বাইসম্যান, কার্ল বন বেয়ার, হ্যাকেল এবং আলফ্রেড রাসেল ওয়ালেস এরা ধারণা দিয়েছিলেন। আমার কথা হচ্ছে এখানকার ধারণাগুলো থেকে পরীক্ষা তেমন আসবে না, এগুলো আমরা ডিটেলস কয়েকজন বিজ্ঞানীগুলো পড়বো। তবে তুমি এটুকু তোমাকে জানা থাকতে হবে, যখন বিবর্তনের কথাগুলো আসবে তখন কেউ যদি এম্পিডিক্লিসের কথা বলে, ডেমোক্রিটাসের কথা বলে, এরিস্টটলের কথা বলে, বুফেনের কথা বলে, ল্যামার্কের কথা বলে, ডারউইন অথবা অগাস্ট বাইসম্যান অথবা কার্ল বন বেয়ার অথবা আর্নেস্ট হ্যাকেল অথবা আলফ্রেড রাসেল ওয়ালেস, তাদের নামগুলো বললে তোমার চেনা লাগতে হবে, মনে হবে কোথায় শুনছি এরকম মনে হতে হবে, তাহলে তুমি আইডিয়াটা দিতে পারবা। এখানে একটা যে মনে রাখবে, এতগুলো বিজ্ঞানের মধ্যে কিন্তু এম্পিডিক্লিসকে বিবর্তনের জনক বলা হয়, কারণ তার প্রথম ধারণাটা তিনি দিয়েছিলেন বিবর্তনের জনক। তাহলে বিবর্তনের জনক কাকে বলা হয়? এম্পিডিক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। আচ্ছা দেখো, বিবর্তনের যে পরিবর্তনের ধাপ, 3টা ধাপ, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মেগা। তাহলে মাইক্রো, ম্যাক্রো, মেগা, কেমন? মাইক্রো, ম্যাক্রো, মেগা। অর্থাৎ মাইক্রোটা হচ্ছে জিনগত যে পরিবর্তন, আর এটা হচ্ছে জিনগত মাইক্রোটা, আর ম্যাক্রোটা হচ্ছে যে বাহ্যিক, মানে বাইর থেকে বোঝা যাবে পরিবর্তনটা, আর মেগাটা হচ্ছে দীর্ঘদিন ধরে বৃহৎ পরিসরে যে পরিবর্তন, আমি বলবো বৃহৎ পরিসরে যে পরিবর্তন। তাহলে বিবর্তনের 3টা ধাপ, বলো মাইক্রো, ম্যাক্রো, মেগা, আবার বলো মাইক্রো, ম্যাক্রো, মেগা। সেখানকার জিনগত কোনটা বলো? মাইক্রো। জিনগত কোনটা? মাইক্রো। বাহ্যিক বৈশিষ্ট্য কোনটা? ম্যাক্রো। আবার পরিবর্তনের ধরন আছে 3 ধরনের: অভিসারী, অপসারী, সমান্তরাল। অভিসারী, অপসারী, সমান্তরাল। অর্থাৎ বলা হচ্ছে অভিসারী জিনিসটা কি জানো? দূরসম্পর্কীয় জীবগোষ্ঠী, অর্থাৎ 2টা জীব, তাদের আসলে প্রজাতিগত কোনো কিছু সম্পর্ক নাই, কিন্তু তারা দীর্ঘদিন ধরে একই পরিবেশে বসবাস করতে করতে দেখবা যে তাদের পরবর্তী বংশধরে একটা সাদৃশ্য এসে যেতে পারে, এগুলো বিজ্ঞানীদের ধারণা। আর অপসারী কোনটা? তাদের বয়সের মধ্যে মিল ছিল, নিকট আত্মীয় সম্পর্কিত, কিন্তু তারা ভিন্ন পরিবেশে বসবাস করছে, তখন একটা বৈসাদৃশ্য তৈরি হতে পারে। একটা হচ্ছে সমান্তরাল বিবর্তন, ভিন্ন দুঃসম্পর্কীয় জীবগোষ্ঠী একই পরিবেশে।
অর্থাৎ দুঃসম্পর্কীয় জীবগোষ্ঠী একই পরিবেশে যদি অভিযোজনের ফলে একইভাবে পরিবর্তন হয় সেটাকে আমরা সমান্তরাল বলি। তো এখানে আসলে এমসিকিউ আসছিল কোনটা, যেটা অপসারী বলে নিকট আত্মীয় সম্পর্কে, এটা এমসিকিউটা মনে রাখবা। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে জীবিবর্তন, তাকে কি বলে? অপসারী। আর জীবের জিনগত যে পরিবর্তন সেটাকে আমরা বলি মাইক্রো, তাই না? কারণ ম্যাক্রো ছিল বাহ্যিক পরিবর্তন, মেগা ছিল বৃহৎ পরিসরের পরিবর্তন। এখান থেকে আর তেমন কিছু প্রশ্ন হবে না। ওভারঅল এই পৃষ্ঠা থেকে যাওয়ার আগে আমি বলি বিবর্তন কাকে বলে। কয়েকটা বিজ্ঞানী একটু কয়েকবার রিডিং করে রাখবা। বিবর্তনের ধাপ 3টা, মাইক্রো, ম্যাক্রো, মেগা। আর বিবর্তনের ধরন অপসারী, অভিসারী, সমান্তরাল। জাস্ট একটু। এবার আমি পরবর্তী ধাপে যাই। দেখো পৃষ্ঠাটা আমি উল্টাইলাম। আসলে বিবর্তন অনেকগুলো বিজ্ঞানীর নাম তো আমি বললাম, তার মধ্যে 4জন বিজ্ঞানীর মতবাদগুলো বিখ্যাত। বিজ্ঞানী ল্যামার্ক, বিজ্ঞানী ডারউইনের সাথে ওয়ালেস একসাথে মতবাদ দিয়েছিল, বিজ্ঞানী অগাস্ট ওয়াইসম্যান এবং হিউগো দ্য ব্রিস। ল্যামার্কের যে মতবাদটা সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তিনি বলছিলেন কোনো একটা প্রজন্ম যদি কোনো একটা বৈশিষ্ট্য অর্জন করে সেটা তার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে। এই মতবাদটাকে ল্যামার্কিজম বা ল্যামার্ক মতবাদও বলা হয়। আবার বিজ্ঞানী চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেস দুজনে মিলে যে মতবাদটা দিয়েছিল তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই মতবাদের নাম হচ্ছে ডারউইনিজম। আবার এই দুইজনের মতবাদের মধ্যে যে ভুলগুলো ছিল সেগুলোকে সংশোধন করে বিজ্ঞানী অগাস্ট ওয়াইসম্যান যে মতবাদ দিয়েছিল তাকে বলা হয় নব্য ডারউইন মতবাদ। আরেকটা পরিব্যক্তি মতবাদ আছে হিউগো দ্য ব্রিস, তেমন গুরুত্বপূর্ণ না, পরীক্ষা তেমন আসে না। আসলে আমরা প্রথম এই 3টা মতবাদ একটু ডিটেল জানার চেষ্টা করবো, এখান থেকে কিছু কিছু সৃজনশীল প্রশ্ন হয় আর এমনি আমাদের বেসিক জানার জন্য দরকার হবে। তাহলে প্রথমে আমরা ল্যামার্ককে নিয়ে আলোচনা শুরু করি। ল্যামার্কিজম বা ল্যামার্কের মতবাদ, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটু সাদা কালো মনে হচ্ছে, একটু রঙিন করে দিই, তোমাদের ভালো লাগবে। দাদাভাইকে, এটা তোমাদের দাদাভাই, ঠিক আছে? তোমার দাদাভাই মার্শাল রঙিন হয়ে গেছে, এটা মুকুট পরাই দিয়েছে আমি, ঠিক আছে? তো এই হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক। তার নামটা আসলে অনেক বড়। দেখো আমি আঙুল যেখানে, জঁ বাপটিস্ট পিওরে অ্যান্টোইনে দ্য মনেট সেফালিয়ের দ্য ল্যামার্ক। তোমরা আসলে এত বড় মনে রাখতে পারবো না, তোমরা শুধু ল্যামার্কটা মনে রাখবা, বাকিটা এমনি মনে রাখতে পারলে পাণ্ডিত্য করতে পারো। জঁ বাপটিস্ট পিওরে অ্যান্টোইনে দ্য মনেট সেফালিয়ের দ্য ল্যামার্ক। আমার সাথে সাথে বলো, জঁ বাপটিস্ট পিওরে অ্যান্টোইনে দ্য মনেট সেফালিয়ের দ্য ল্যামার্ক। জঁ বাপটিস্ট পিওরে অ্যান্টোইনে দ্য মনেট সেফালিয়ের দ্য ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্ক তিনি ফ্রান্সের দার্শনিক এবং প্রকৃতি বিজ্ঞানী। তার জন্ম হচ্ছে 1744 সালে আর মৃত্যু হচ্ছে 1829 সালে। সাল মনে রাখতে হবে না, এমনি প্রসঙ্গ বললাম। তিনি সর্বপ্রথম বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণীকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুই ভাগে ভাগ করেছিলেন। তার এই মতবাদটাকে বিজ্ঞানী ডটসন 1960 সালে, রিসেন্ট সময়, বেশি দিন হচ্ছে না, 4টি সূত্রের অধীনে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। ল্যামার্ক যে মতবাদটা দিয়ে গেছিলেন, প্রথম সূত্রকে বলা হয় বৃদ্ধির সূত্র, দ্বিতীয় সূত্রকে বলা হয় পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা আঙ্গিক পরিবর্তনের সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার অব্যবহার সূত্র, চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আসলে তৃতীয় এবং চতুর্থ সূত্র নিয়ে বেশি কথা হয়, প্রথম দুটো সূত্র নিয়ে তেমন কথা হয় না, এই আমরা বলবো এগুলো নিয়ে, সরি। তাহলে দেখো বিজ্ঞানী ল্যামার্কের সূত্রকে বিজ্ঞানী ডটসন 4টা সূত্রের অধীনে ব্যাখ্যা করার চেষ্টা করছেন ডিটেলস। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র। এখন প্রথম সূত্রটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে বৃদ্ধির সূত্র। প্রতিটি জীবের জীবনকালে অন্তঃজীবনী শক্তি অর্থাৎ ভিতরের শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চাই। যেমন দেখা গেছে আমরা যদি নন কর্ডাটা পর্বে নিডারিয়া থেকে একাডার্মাটা, তারপরে কর্ডাটার কথা বলি, ধীরে ধীরে কিন্তু এই পর্বগুলা তোমরা যাদের একটু হলো আইডিয়া আছে প্রাণীর জগতের যে শ্রেণীবিন্যাস, সেখানকার একেবারে নিডারিয়া থেকে বা পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত ধীরে ধীরে কিন্তু যতই উন্নত বৈশিষ্ট্য অধিকারী হচ্ছে তত তাদের দৈহিক আকৃতিগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাইছে, এটুকুনি বলছেন। তারপর একটা প্রভাব হচ্ছে পরিবেশের প্রভাব, দ্বিতীয় সূত্র। তিনি বলছেন পরিবেশ যদি কাউকে বাধ্য করে তখন সে পরিবর্তন করে। তার একটা দীর্ঘ কথা ছিল, সেটা হচ্ছে জিরাফ নাকি একসময় ঘাস খাইতো, তো পৃথিবীতে নাকি ঘাস কমে গেছে, একসময় সে ঘাসের পাতা খাওয়া শুরু করছে, এটা ল্যামার্কের কথা। তো পাতা তো ঘাসের ডাল থেকে খাইতে হয়, তো ঘাসের ডাল দিয়ে খাইতে হলে জিরাফের স্নায়ুতন্ত্র তাকে বাধ্য করছে গাঁটগুলাকে একটু উঁচু করতে হবে, নাহলে পাতা খাইতে পারবে না। তো গাঁটগুলাকে একটু একটু উঁচু করলো, এটা ওনার ব্যাখ্যা, আমাকে ভুল বোঝার দরকার নেই। গাঁটকে উঁচু করলো,
একটু ফাতা খায়, আর একটু ফাতা শেষে আর একটু উঁচু করে, এভাবে নাকি বংশ বংশ গিয়ে একসময় গিয়ে জিরাফের যে বর্তমান গলা, সেই গলাটা তৈরি হয়েছে। যদি এগুলো ভুল প্রমাণিত পরে এভাবে তারা হয় না। তিনি আবার একই সাথে এই জিরাফ দিয়ে আর একটা ব্যাখ্যা দিয়েছিলেন ব্যবহার তত্ত্ব, অর্থাৎ কেউ নাকি বলে কোনো একটা অঙ্গকে দীর্ঘদিন ব্যবহার করলে সেটা বৃদ্ধি পায়। যেমন জিরাফ নাকি তোমার ঘাস না খেয়ে ফাতা খাওয়ার জন্য বারবার 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 বিভিন্ন শাখা প্রশাখা থেকে ফাতা খাইতে গিয়ে এটাকে ব্যবহার করতে করতে লম্বা হয়ে গেছে, ব্যবহার তত্ত্ব। আবার তিনি অব্যবহার তত্ত্বের কথা বলছিলেন, যেমন ধরো উট পাখি নাকি দীর্ঘদিন ধরে না উঠতে উঠতে ভুলে গেছে, যার ফলে উট পাখির ডানার ব্যবহার করে না। তাছাড়া যেমন মানুষের যে মেরুদণ্ডের সর্বশেষ অংশের নাম হচ্ছে কক্কিস, তো এই কক্কিস নাকি এক সময় লেজ ছিল, পরবর্তী রূপান্তর হয়ে গেছে, অনেক কথাবার্তা। যাই হোক, এগুলো জাস্ট তুমি বেসিক জানার সুবাদে পড়বা, এগুলো নিয়ে কোনো মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবা না, কারণ এগুলো বিজ্ঞানীরা প্রথমের দিকে একটা ধারণা দেয়, পরবর্তী বিজ্ঞানী সেটা পরিমার্জন পরিশোধন করে, এভাবে করতে করতে একসময় বিশুদ্ধ তত্ত্বটা চলে আসে। কিন্তু প্রথমের ধারণাগুলো পড়ানো হয় কারণ ধারণাটা কেমন ছিল সেটা জানার জন্য। যাই হোক, ল্যামার্কের তত্ত্বকে বিজ্ঞানী ডটসন যে 4টা ভাগে ভাগ করছিলেন, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র, এই সূত্রগুলো উদাহরণগুলো পড়লে তুমি বুঝবা, সেদিন আমি এখানে বেশি কথা বললাম না। তারপরে চতুর্থ সূত্রে যেটা অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার, তার কথা ছিল যে একটা বৈশিষ্ট্য যদি, কথার কথা আমি তোমাকে উদাহরণ দিয়ে বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমার আব্বু মনে করো ব্যায়াম করে সুন্দর করে একটা শরীর বানাইলো, তার কথা হচ্ছে এটা নাকি পরবর্তী তার থেকে একটা সন্তান, অর্থাৎ তুমি যখন হইলা তোমার শরীরটাও এরকম সুটাম দেহের হওয়ার কথা, যদি এগুলো পরে ভুল প্রমাণিত হয়েছে। কারণ অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কখনো এভাবে পরিবাহিত হয় না। বৈশিষ্ট্য উত্তরাধিকার পরিবাহিত হয় আমরা জানি জিনগত দিক দিয়ে, যেটা বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল ব্যাখ্যা করছেন। তো আইডিয়া হিসাবে এগুলো আমরা পড়লাম। এই ল্যামার্কের অনেকগুলো মতবাদ আছে, দেখো অনেকগুলো বিজ্ঞানী ডটসন, বিজ্ঞানী পল ক্যামেরার, বিজ্ঞানী ম্যাকডুগাল, এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো শুধু পড়ার সুবাদে বলতেছে আমি। এইসব পতিতদশা পণ্ডিতগণ ল্যামার্কের মতবাদকে পূর্ণরূপে নব্য ল্যামার্কবাদী হিসাবে যেমন সমর্থন করেছিলেন, ঠিক তার বিপরীতে অগাস্ট বাইসম্যান, বিজ্ঞানী টিম ফেইন, এরকম অনেক বিজ্ঞানী তার সমালোচনাও করেছিলেন। তার সমালোচনার উপর ভিত্তি করে যে ত্রুটিগুলো উঠে আসছে, সেই ত্রুটিগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ল্যামার্কের যে ত্রুটিগুলা, দেখো ল্যামার্কের ত্রুটিগুলো তোমাদের বইতে একটু ডিটেলস ব্যাখ্যা ছিল, অনেক সময় উদাহরণগুলো বোঝা যায় না, আমি একদম ছোটো করে সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করছি 6টা উদাহরণ দিয়ে। ল্যামার্কের চতুর্থ সূত্র বলছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, কথাটি ভুল মনে হয়। এটা আমি বলিনি, এটা বিজ্ঞানী টিম ফেইন এবং বিজ্ঞানী অগাস্ট বাইসম্যানরা বলছে। ভুল মনে হয় যখন দেখা যাচ্ছে একজন প্রায় সময় ব্যায়াম করতে করতে সুগঠিত পেশির অধিকারী হলো, কিন্তু সে ব্যায়ামবিদের সন্তান কিন্তু সুগঠিত পেশির অধিকারী হবে না। অর্থাৎ তার পিতা যে একটা দীর্ঘ ব্যবহারের মধ্য দিয়ে একটা বৈশিষ্ট্য অর্জন করলো, সেটা পরবর্তী বংশধরে যাবে না। যদিও ল্যামার্ক বলছে কিন্তু যেতে পারে, তাহলে এটা ভুল। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কথাটি ভুল মনে হয় যখন দেখা যায় লেজ কেটে দিয়া স্ত্রী এবং পুরুষ ইঁদুর থেকে যখন সন্তান হয়, তাদের সন্তান আবার লেজ সহ জন্মায়। তাহলে তাদের আগের বংশধর পিতামাতাতে তো লেজ ছিল না, কেটে দিয়েছিলাম মনে করো, তাহলে পরবর্তী বংশধরে সেটা লেজ ছাড়া আসার কথা ছিল, কিন্তু লেজ সহ চলে আসে। তার মানে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কথাটি ভুল। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কথাটি ভুল মনে হয় যখন দেখা যায় বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মহিলারা নাক এবং কান ছিদ্র করে বিভিন্ন অর্নামেন্ট পরার জন্য। তো সেই মহিলাদের সন্তানদের নাক কান তো ছিদ্রযুক্ত হয় না, বরং ছিদ্রবিহীনে চলে আসে। তাহলে ওই মহিলা যে নাক কান ছিদ্রকার একটা বৈশিষ্ট্য অর্জন করলো, সেই বৈশিষ্ট্যতে তার পরবর্তী বংশধরে গেল না, এটা আমরা দেখতে পাচ্ছি, কেন পরবর্তী বংশধরে নাক কান ছিদ্রবিহীনে থাকে, ভালোই থাকে। তাহলে এই কথাটা অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কথাটা ভুল, অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকারে যায় না। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কথাটি ভুল মনে হয় যখন দেখা যায় মুসলমান ইহুদি বালক যারা আছে তাদেরকে খতনা করানো হয়, খতনা করানোর ফলে তাদের পুরুষ লিঙ্গের অগ্রের অংশ যেটা প্রিপিউস নামক একটা চামড়া কেটে ফেলে দেওয়া হয়। তো আমার কথা হচ্ছে এভাবে যদি কেটে ফেলে দেওয়া হয়, ওই ভদ্রলোক থেকে যখন পরবর্তী সন্তান হবে, ওই সন্তানের সে যে পুরুষ সন্তান হয়, ওই সন্তানের পুরুষ লিঙ্গের অগ্র অংশ প্রিপিউস কাটা থাকবে না, তো ওটা স্বাভাবিকই থাকবে। তার মানে বলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য যে পরবর্তী বংশে যায়, কথাটা ভুল। যেমন ব্যবহার অব্যবহার তত্ত্বটি ভুল। বলা হচ্ছে যে ড্রোসোফিলা নামক মাছিকে অন্ধকার রুমে রেখে যখন প্রজনন করানো হলো, তাদের বাচ্চারা তো আর অন্ধ হইল না, কারণ তারা তো অন্ধকারে থাকতে থাকতে অন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। আবার ব্যবহার অব্যবহার তত্ত্বটি ভুল মনে হচ্ছে মানুষ পাখির মতো প্রায় সময় উঠতে চায়, তো পাখির মতো উঠতে গিয়ে মানুষের হাতগুলো যদি প্রায় সময় পাখার মতো ব্যবহার করে, সেটা কি ডানা হয়ে যাবে? তোমাকে আর উঠতে পারবে? উঠতে তো আর পারবে না। তো যাই হোক, এরকম অনেকগুলা ল্যামার্কের মতবাদের বিপক্ষে যুক্তি ছিল, আমি 6টা উদাহরণ দিয়েছি। পরীক্ষা অনেক সময়
ল্যামার্ক এবং ডারউইনিজমের তুলনা আসে। আমি ডারউইনিজম পড়ালে বুঝবা তোমরা। জিরাফের উদাহরণ ল্যামার্কের ব্যাখ্যা তোমরা পারবা। ল্যামার্কের মতো ত্রুটিসমূহ আমি যে ছটা দিছি ওই ছটা তোমরা দিবা। এবং বিজ্ঞানী ল্যামার্কের এখান থেকে আমি বেশ কয়েকটি MCQ দিছি, তুমি আমি আগে প্র্যাকটিস করে দেখো। কোন বিজ্ঞানী প্রাণী জগৎকে মেরুদণ্ড বিভাগে ভাগ করছিলেন? বলো ল্যামার্ক। ল্যামার্ক মতবাদটি কতটি নীতির উপর প্রতিষ্ঠিত? বলো ল্যামার্কের মতবাদ 4টি নীতির উপর প্রতিষ্ঠিত। ল্যামার্কবাদের মূল বিষয়বস্তু কোনটি ছিল? অর্জিত সকল বৈশিষ্ট্যের বংশানুক্রম যুগে যেতে থাকবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম কথাটাকে বলছিল বিজ্ঞানী ল্যামার্ক। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব দৈহিক পরিবর্তন ঘটে, কথাটাকে বলছিল বিজ্ঞানী ল্যামার্ক। থিওরি ইন ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, এটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকারীর ইংরেজি টার্ম, এ কথাটা কে বলছিল? বিজ্ঞানী ল্যামার্ক। ফিলোসফিক জুলজিক নামক গ্রন্থে বিবর্তমাত্রার ব্যাখ্যা দিয়েছিল কি? ল্যামার্ক। তাহলে এতক্ষণ ধরে আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি নতুন একটা তথ্য জানছি। এতক্ষণ যে ল্যামার্কের কথা বলছি, ল্যামার্ক সেইগুলো কোথায় লিখছিল? ফিলোসফিক জুলজিক একটা বইতে। তাহলে ফিলোসফিক জুলজি বইয়ের প্রবক্তাকে? ল্যামার্ক। ফিলোসফিক জুলজি বইয়ের লেখককে? ল্যামার্ক। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদের প্রবক্তাকে? ল্যামার্ক। বিবর্তনের চাবিকাঠি কোনটি? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তাহলে আমরা ল্যামার্কের সেই মতবাদটা মোটামুটি বুঝে গেলাম। MCQগুলো আমরা প্র্যাকটিস করে নিলাম মাশাআল্লাহ। এবার আমরা যাব এখান থেকে ডারউইনের মতবাদে। দেখো ল্যামার্কের মতবাদ গেল ডারউইন। ডারউইনবাদ বা ডারউইনিজম বা ডারউইনের মতবাদ যেটা, সেটা জানতে হলে আগে বিজ্ঞানী চার্লস ডারউইন সম্পর্কে একটু জানতে হবে। তিনি ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী। তার জন্ম 1809 সালে, মৃত্যু 1882 সালে। জন্ম মৃত্যু পরীক্ষা আসে না, প্রসঙ্গক্রমে বলছি। তিনি 1859 সালের 24শে নভেম্বর অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বই প্রকাশ করেন। এই ন্যাচারাল সিলেকশন কথাটা দেখলে ডারউইন দাগে ফেলবা পরীক্ষাতে। আধুনিক চিন্তা জগতের অন্যতম মহাস্পতি ছিলেন তিনি। তিনি আসলে এটা হচ্ছে সময়টা হচ্ছে 1831 সালে থেকে 1836 সাল পর্যন্ত, এই 5 বছর তিনি MS বিগল নামক একটা জাহাজে করে তিনি দক্ষিণ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ব্রাজিল, এরকম বিভিন্ন দ্বীপপুঞ্জে উপসাগরীয় অঞ্চলগুলো তিনি ভ্রমণ করেছিলেন 5 বছর ধরে। এই 5 বছর ধরে তিনি ভ্রমণ করে 1831-1836 সাল অনেকগুলো তথ্য উপাত্ত তিনি সংগ্রহ করেছিলেন। সেই তথ্য উপাত্তের ভিত্তিতে তিনি 1859 সালে 24শে নভেম্বর একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটা তিনি লিখেছিলেন। সেই বইতে বর্তমানে যে আমরা ডারউইনের মতবাদ দেখতে পাই, সেই মতবাদের ডিটেলস ব্যাখ্যা ছিল। এখানে জাহাজের নামটা দেখো MSS, তৎকালীন ব্রিটেনের রানীকে স্মরণ করে নামটা রাখা ওই জাহাজের নাম। যেহেতু এটা ব্রিটেনের একটা জাহাজ, এটা ডেভনপোর্ট নামক একটা বন্দর থেকে যাত্রা শুরু করে আমি যে জায়গাগুলো বললাম, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, ব্রাজিল থেকে শুরু করে উপসাগরীয় যে অঞ্চলগুলো, সাগর তীরবর্তী অঞ্চলগুলো তিনি ভ্রমণ করেছিলেন। ওই জাহাজের নাম ছিল HMS বিগল। এখানে H মানে হার, M মানে ম্যাজেস্টিক, S মানে সার্ভিস, হার ম্যাজেস্টিক সার্ভিস বিগল। অর্থাৎ হার মানে এখানে রানীকে বোঝানো হচ্ছে ব্রিটেনের, ম্যাজেস্টিক মানে সবসময় আমরা বলি মানে হার এক্সিলেন্সি, হার ম্যাজেস্টিক, এটা তাকে প্রশংসা করে বলা হয়। তার সার্ভিসে আছে এই জাহাজটা। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু তোমরা জানো কিনা জানো, ব্রিটেনের জাতীয় সঙ্গীতে কিন্তু গড সেভ দ্য কিং এটা বলা হয়। অর্থাৎ তারা যে কোনো কিছু রানীকে বা রাজাকে স্মরণ করে কথা বলে। যাই হোক, এখন এই বিখ্যাত বিজ্ঞানী তো 1882 সালের 19 এপ্রিল মৃত্যুবরণ করেন 73 বছর বয়সে। তাকে স্যার আইজাক নিউটনের কবরের পাশে সমাহিত করা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। আমি অনেকগুলো তথ্য বলছি, সবগুলো হয়তো মুখস্থ রাখতে হবে না, কিন্তু ডারউইন সম্পর্কে একটু জানার জন্য আমি এই কথাগুলো বললাম। তাহলে ডারউইন সম্পর্কে আমি আবার বলি, যার 1809 সালে জন্ম, 1882-তে তার মৃত্যু। 1831 থেকে 1836 সালে 5 বছর HMS বিগল নামক একটা জাহাজে করে ইংল্যান্ডের ডেভনপোর্ট বন্দর হতে সে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ব্রাজিল থেকে শুরু করে বিভিন্ন সাগর তীরবর্তী অঞ্চল সে ঘুরে বিভিন্ন প্রাকৃতিক উপাদান তথ্য উপাত্ত এনে সেগুলোর উপর পরবর্তী প্রায় 20 বছর গবেষণা করে তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটা হচ্ছে 1859 সালের 24শে নভেম্বর প্রকাশিত হয়ে গেছিল। সেই বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন।
যিনি যে জাহাজে করে গিয়েছিলেন সেই জাহাজের নাম ছিল HMS বিগল, এবং তিনি 1882 সালে 19 এপ্রিল যখন মৃত্যুবরণ করেন তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে নামক একটা জায়গাতে বিজ্ঞানী আইজাক নিউটনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। আশা করি তার পরিচয়টা মোটামুটি বুঝছো। এই বিজ্ঞানী ডারউইন যে মতবাদ, সে মতবাদের ভিত্তি দুইটা। একটা হচ্ছে জীবজগতে তিনি যা দেখছেন তার বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করা, আরটা হচ্ছে সেই ঘটনাগুলোর ফলাফল প্রকাশ করা। এই যে দুইটা ভিত্তির দিকে নিয়ে সে তার কথাগুলোকে 6টা ভাগে ভাগ করছেন। তিনি বলছেন প্রকৃতিতে বিবর্তন আসছে বংশবৃদ্ধির উচ্চ হারের কারণে, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতার কারণে, জীবন সংগ্রামের কারণে, সর্বজনীন পরিবৃত্তি তথা প্রকরণ তথা পরিবর্তনের উপস্থিতির কারণে, যোগ্যতম যারা আছে তাদের ঊর্ধ্বতন আর যারা অযোগ্য তাদের বিলুপ্তির মধ্য দিয়ে, এবং প্রকৃতির যখন যাকে প্রয়োজন তাকে রেখে দেওয়ার মধ্য দিয়ে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তাহলে তিনি 6টা কথা বলেছেন। আমার সাথে তো বলো, বংশবৃদ্ধির উচ্চ হার, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম, তারপর হচ্ছে যে সর্বজনীন পরিবৃত্তি বা প্রকরণ বা পরিবর্তনের উপস্থিতি, যোগ্যতমের ঊর্ধ্বতন, প্রাকৃতিক নির্বাচন। আবারও বলো, প্রত্যেকে আমি 5 সেকেন্ড সময় দিলাম, প্লিজ আবারও বলো প্রত্যেকে। ডারউইন মতবাদের 6টা ধাপ বলো। বংশবৃদ্ধির উচ্চ হার, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা, সার্বজনীন পরিবৃত্তি বা প্রকরণ উপস্থিতি, এর আগে জীবন সংগ্রাম, তারপরে হচ্ছে যোগ্যতমের ঊর্ধ্বতন, তারপরে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। আচ্ছা, এই তার যে ধারণাগুলা, সেই ধারণাগুলোকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তিনি বলছে বংশবৃদ্ধির উচ্চ হারের কারণে একসময় বিবর্তন ঘটে। সেটা কীরকম? স্যামন মাছ নাম শুনছো তোমরা? স্যামন মাছ, স্যামন ফিশ। এই স্যামন মাছ নাকি এক ঋতুতেই 2,80,00,000 ডিম দেয়। তো 2,80,00,000 ডিম সবগুলো যদি মাছে পরিণত হতো, তার কথা হচ্ছে কয়েক বছরের মধ্যে পুরো সমুদ্র স্যামন মাছে ভরে যেত। তাহলে এই বংশবৃদ্ধির উচ্চ হারকে কন্ট্রোল করা হলো, সাগর যাতে ভরে না যায়, এর মধ্য দিয়ে একটা পরিবর্তন আসলো। তাহলে সবগুলা ডিম কখনো মাছে পরিণত হয় না, বংশবৃদ্ধির উচ্চ হার এখানে রহিত হলো, এর মধ্যে দিয়ে একটা পরিবর্তন আসলো। এটা হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার বিবর্তনের ভূমিকা। খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা, একইভাবে যেভাবে মানে আমরা বলবো যে এই সীমিত আয়তনের মধ্যে যেভাবে একের পর এক বিভিন্ন প্রজাতির বংশবৃদ্ধি হচ্ছে, সেগুলোর খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতার কারণে আলটিমেটলি কিছু প্রজাতি তো সেখান থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। সেই বিলুপ্তটা এক ধরনের বিবর্তন, তাই না? আবার হচ্ছে জীবন সংগ্রাম। যেমন ধরো একই প্রজাতির মধ্যে একটা বট গাছের নিচে শত শত বট গাছ কখনো হবে না। কেন? ওই বট গাছের ছায়াতে বড় বড় বট গাছ আর উঠতে পারবে না। একই প্রজাতির মধ্যে জীবন সংগ্রামে অনেকগুলো বট গাছ সেখান থেকে বিলুপ্ত হয়ে যাবে, সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক। আবার একটা জীবন সংগ্রাম আছে আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম কীরকম? যেমন ধরো সুন্দরবনে তোমার বাঘ আছে, হরিণ আছে। তো এখানে হরিণের সংখ্যা কমে গেলে বাঘের সংখ্যা কমে যাবে, কারণ বাঘ হরিণকে খেয়ে বেঁচে থাকে। আবার তাহলে এই দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে একটা সংগ্রাম এখানে সবসময় আসে। হরিণ বেঁচে থাকার চেষ্টা করবে, বাঘ তাকে খেয়ে ফেলবে, এর মধ্যে দিয়ে একটা পরিবর্তন, সেটা আন্তঃপ্রজাতিক পরিবর্তন। আরটা হচ্ছে পরিবেশগত পরিবর্তন। পরিবেশ যখন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন বিবর্তন হচ্ছে। যেমন বরফ যুগে ম্যামথ নামক একটা প্রাণী ছিল, সেটা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, কারণ ধীরে ধীরে বরফ এখান থেকে গলে যাচ্ছে। সেগুলা অন্যান্য নাতিশীতোষ্ণ অঞ্চলে পরিবর্তন হচ্ছে। সেই নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে তার বরফ যুগের প্রাণী থাকতে পারবে না, সেগুলো বিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে জীবন সংগ্রামটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি: অন্তঃপ্রজাতিক একই প্রজাতির মধ্যে, আন্তঃপ্রজাতিক ভিন্ন প্রজাতির মধ্যে, এবং পরিবেশের মধ্যে সংগ্রাম। এর মধ্য দিয়েও কিন্তু একটা পরিবর্তন আসতেছে, দ্যাট ইজ বিবর্তন। এটাকে যদি আমরা আরো বলি, দেখো, সার্বজনীন পরিবৃত্তি বা প্রকরণ উপস্থিতি। সেটা কীরকম? দুটি জীবের মধ্যকার ভিন্নতা। পৃথিবীতে দুইটা জীব কখনো একরকম হতে পারে না, তো সেটা তো একটা পরিবর্তন, তাই না? এটাই বলা হচ্ছে সার্বজনীন পরিবৃত্তি। আবার যোগ্যতম উদ্দেশ্য, অনলি ফিটেস্ট ক্যান সার্ভাইভ ইন দ্য ওয়ার্ল্ড। যারা ফিট পৃথিবীর জন্য তারা টিকে থাকবে, যারা ফিট না তারা এখান থেকে বিলুপ্ত হবে। অর্থাৎ পরিবর্তিত পরিবেশে নাকি ডাইনোসর ফিট হতে পারে নাই, খাপ খাইতে পারে না, সেটা ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এখানে যে ডারউইন যে কথাটা বলছেন, যোগ্যতম যারা তারা থেকে যাবে, অযোগ্যরা পৃথিবী থেকে সরে যাবে। এর মধ্য দিয়ে বিলুপ্তির মধ্য দিয়ে যে পরিবর্তন, সেটা তো একটা বিবর্তন। আবার প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিক পরিবর্তিত পরিবেশে যখন যে প্রাণী বা যে উদ্ভিদের দরকার হবে, সেটাই সেখানে গড়ে উঠবে। বৃষ্টিপাত হলে রাস্তার ধারে দেখবা যে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মাতে দেখা যায়।
আবার গ্রীষ্মকালে বা শীতকালে সেগুলো মরে যেতে দেখা যায়। পরিবর্তিত পরিবেশে প্রকৃতির প্রয়োজনে উপযুক্ত পরিবেশ পাইলে ভিন্ন ভিন্ন প্রজাতি আগমন করতে পারে, কিছু প্রজাতি বিলুপ্ত হতে পারে। এটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ ন্যাচারাল সিলেকশন। তো বিজ্ঞানী ডারউইনকে কিন্তু প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা বলা হয়। আচ্ছা, ডারউইনের মতবাদের সফলতার কিছু দিক আছে, এগুলা তোমরা একবার রিডিং করলে পারবে, এগুলো তো আমি বেশি কথা বললাম না। আবার কিছু দুর্বল দিক বলছে, বেশি দুর্বলতা ধরা যায় না। যেমন ধরো জীবন সংগ্রামে যোগ্যতম ঊর্ধ্বতনের কথা বলা হলো, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না। জীবজগতের সব নির্বাচন প্রাকৃতিক নির্বাচন নয়। পৃথিবীর সব কিছু যে প্রকৃতিতে দরকার বলেই জন্মাবে বিষয়টা তা নয়। আবার প্রাকৃতিক নির্বাচনে কোনো দেহ নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতিতে সেটা ব্যাখ্যা করতে পারে না। যেমন আমাদের অ্যাপেন্ডিক্স, তা আমাদের প্রকৃতিগতভাবে এটা দরকার নেই, এটা কেন আছে সেটা ডারউইন ব্যাখ্যা দিতে পারেনি। তাছাড়া বংশানুক্রমে যে প্রকরণের উপস্থিতি বা পরিবর্তন সেটা জিনগঠিতভাবে হয়, জনকোষের মধ্য দিয়ে হয়, সে কথাটা ডারউইন ব্যাখ্যা করতে পারেননি। আবার একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য দেখা যায় সেটাও ডারউইন ব্যাখ্যা করতে পারেন নাই। অর্থাৎ তার মতবাদের সফলতা দিক যেমন আছে, কতগুলা ব্যর্থ দিকও আছে। এই সফল দিক ব্যর্থ দিক এগুলাকে সমন্বয় করে বিজ্ঞানী অগাস্ট বাইসম্যান একটা মতবাদ দিয়েছিলেন, যাকে বলা হয় নব্য ডারউইন মতবাদ। এটা একটু পরে আমি তোমাদেরকে বলবো। ওটা বলার আগে আমি তোমাদেরকে একটু এমসিকিউগুলো পড়ে শোনাচ্ছি। যেটুকু আলোচনা করছি, ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, একটু তুলনা করে তুমি ব্যাখ্যা লিখতে পারবা। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করতে বললে তুমি ব্যাখ্যা করতে পারবে ইনশাআল্লাহ। বিগত প্রশ্ন, প্রাথমিক পর্যায়ে ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করেছিলেন বিজ্ঞানী বাইসম্যান, অগাস্ট বাইসম্যান। প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয়? ডারউইনিজম। অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটা কে বলছিল? অবশ্যই ডারউইন বলছিল। অস্তিত্বের জন্য সংগ্রাম, এটা আমরা দেখছি 3 নম্বরের মধ্যে জীবন সংগ্রাম। এই যে দেখো 3 নম্বরের মধ্যে জীবন সংগ্রাম যেটা বলছিল এটাই, অস্তিত্বের জন্য পৃথিবীতে সবাই সংগ্রাম করবে। নিচের কোনটি ডারউইনের তত্ত্ব? সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার না, এটা ভুল। গ নাম্বার, জীবন সংগ্রাম হচ্ছে ডারউইনের তত্ত্ব, কারণ অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার হচ্ছে ল্যামার্কের তত্ত্ব। ব্যবহার অব্যবহার ল্যামার্কের তত্ত্ব। জীবের উপর পরিবেশের প্রভাব ল্যামার্কের তত্ত্ব। কোনটি ডারউইনের মতবাদের অন্তর্গত? সেটা হচ্ছে যোগ্যতমের জয় এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন মতবাদের সব থেকে বড় দুর্বলতা হলো প্রকরণ তথা জিনগঠিত যে পরিবর্তনগুলো সেগুলো ব্যাখ্যা করতে না পারা। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে চার্লস ডারউইন। যোগ্যতম ঊর্ধ্বতন কথাকে বলছিল চার্লস ডারউইন। নব্য ডারউইনবাদের প্রধান প্রবক্তাকে, সেক্ষেত্রে কিন্তু অগাস্ট বাইসম্যান। তাহলে দেখো, ডারউইন মতবাদের প্রবক্তা কিন্তু ডারউইন, কিন্তু নব্য ডারউইন মতবাদের প্রবক্তা অগাস্ট বাইসম্যান। ডারউইনবাদের অবদান রেখেছেন কে? ডারউইন যে মতবাদ, সেখানে ডারউইনের সাথে ওয়ালেস রাসেল, স্যার আলফ্রেড ওয়ালেস রাসেল। চার্লস ডারউইনে অরিজিন অফ স্পেসিস মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটা তোমরা জানো 1859 সালে এটা 24 নভেম্বর প্রকাশিত হয়। কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রবর্তন করেন? অবশ্যই চার্লস ডারউইন। এবং অপর পৃষ্ঠায় গিয়ে কয়েকটা এমসিকিউ সেগুলো দেখে নিই। অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটা কে লিখেছিলেন? রবার্ট ডারউইন, চার্লস রবার্ট ডারউইন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অবশ্যই ডারউইন বলছে। আপনি বলছে অনলি ফিটেস্ট ক্যান সার্ভাইভ ইন দ্য ওয়ার্ল্ড। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন কে বলছে? সেটা অবশ্যই ডারউইন বলছে। কোন বইতে বলছে? অরিজিন অফ স্পেসিস বইটাতে। আর তোমরা জানো ফিলোসফিক জুলজিক বইটা কিন্তু ল্যামার্কের লেখা, তাই না? তারপর হচ্ছে যে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত হয়? 1859 সালে। থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি প্রকাশ করে কে? অরিজিন অফ স্পেসিস। আশা করি কয়েকটা শব্দকে কেন্দ্র করে এমসিকিউগুলো আসতে তোমরা পারবা। এখন আসি আমরা অগাস্ট বাইসম্যান, এই ভদ্রলোক ডারউইনের মতবাদকে ভুলগুলাকে শুদ্ধ করে তিনি ব্যাখ্যা করেছিলেন। সেটা হচ্ছে 1896 সালে বিজ্ঞানী অগাস্ট বাইসম্যান বলছিলেন জার্ম প্লাজম অর্থাৎ জননকোষের কথা এবং সোমাটোপ্লাজম অর্থাৎ দেহকোষের কথা। জার্ম মানে গোনাট বা শুক্রাণু মানে বোঝায়, আর সোমা মানে দেহ বা দেহ বোঝায়। বলা হচ্ছে যে ওই যে ল্যামার্ক বলছিল উত্তরাধিকার বৈশিষ্ট্যগুলা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার দিকে প্রবাহিত হবে, তিনি বলছেন এই কথাটা ঠিক না। কারণ যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা হয় সেগুলো দৈহিক বৈশিষ্ট্য, যেমন কারো নাক কান ছিদ্র করা দৈহিক বৈশিষ্ট্য, কারো খতনা করা পুরুষ লিঙ্গের
অগ্রের অংশ কেটে ফেলা, সেটাও দৈহিক বৈশিষ্ট্য। ব্যায়াম করে সুঠাম দেহ হওয়া, সেটা দৈহিক বৈশিষ্ট্য। তো সেগুলো পরবর্তী বংশধরে কখনো যাবে না। যাবে কোনটা? যেটা শুক্রাণু ডিম্বাণু তথা গুণার তথা জার্মের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, জিনগত যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো পরবর্তী বংশধরে যাবে। এই কথাটা তিনি ব্যাখ্যা করেছিলেন। এই কথার মধ্য দিয়ে তিনি কিছুটা হলেও যে বিবর্তনের ল্যামার্ক এবং ডারউইনের মতবাদের যে তত্ত্বীয় কথা ছিল, সেগুলোর কিছুটা হলেও বিজ্ঞানভিত্তিক, কোষের গঠনভিত্তিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলেন। এই জন্য তার মতবাদকে বলা হয় জার্ম প্লাজম ও সোমাটোপ্লাজম তত্ত্ব। এবং জার্ম প্লাজম সোমাটোপ্লাজম তত্ত্বের মধ্যে দিয়ে ল্যামার্ক এবং ডারউইনের যে ত্রুটিগুলা, সেই ত্রুটিগুলাকে তিনি সংশোধন করে বলছিলেন সোমাটোপ্লাজম তথা দৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে কখনো উত্তরাধিকার বৈশিষ্ট্য সঞ্চারিত হবে না, সেটা সঞ্চারিত হবে জার্ম প্লাজম তথা জনন কোষের পরিবর্তনের মধ্য দিয়ে। কেমন? তার এই মতবাদকে আবার সমর্থন করেছিলেন অ্যালেক্স হ্যাক্সলি, তারপর হচ্ছে স্পেন্সার, বিজ্ঞানী জর্ডান, বিজ্ঞানী গ্রে, বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। মনে না থাকলে দেওয়ার দরকার নাই, আমরা বললাম। তারা এটা সমর্থন করেছিলেন। সমর্থন করার ফলে নব্য ডারউইন মতবাদ এটা প্রতিষ্ঠা লাভ করে। পরীক্ষা যদি নব্য ডারউইন মতবাদ বলতে কী বুঝো আসে, বিজ্ঞানীর নাম লিখবা এবং জার্ম প্লাজম সোমাটোপ্লাজম কেন্দ্র করে তুমি একটা ছোটো করে একটা প্যারা লেখার চেষ্টা করবা। এবার এখানকার এমসিকিউ অনেক বেশি আছে। দেখো, পরিব্যক্তি মতবাদ কে দেন? হিউগো দ্য ব্রিজ। পরিব্যক্তি মতবাদ হিউগো দ্য ব্রিজ দেন, সেটা আমি একদম শুরুতে বলছিলাম, মনে করে দেখো সেই প্রশ্নটা এখানে আসছে। অর্থাৎ একদম শুরুতে দেখো, এই যে তোমাদের আমি দেখাচ্ছি, সরি, এই দেখো হিউগো দ্য ব্রিজ। হিউগো দ্য ব্রিজ পরিব্যক্তি মতবাদ দিয়েছিলেন। হিউগো দ্য ব্রিজ পরিব্যক্তি মতবাদ দিয়েছিলেন। তাহলে সেই জিনিসটা আমি তোমাকে দেখাতে পারলাম, মাশাআল্লাহ। এখন আসি আমরা, জার্ম প্লাজম মতবাদ কে দিয়েছিলেন? জার্ম প্লাজম অবশ্যই অগাস্ট মাইজম্যান। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার মতবাদ কে দিয়েছিলেন? এটা তো ল্যামার্ক, তোমরা জানো। ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি, এটা একটা আলাদা মনে রাখবা, বিজ্ঞানী হ্যাকেল। এদের আলাদা বেশি জানতে হয় না, একটা ওটা এমসিকিউ আসে, সরি। বিজ্ঞানী হ্যাকেল ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তির কথা বলছিলেন বিজ্ঞানী হ্যাকেল। বিবর্তনবাদের জনককে বলছিলাম, বলো, এম্পিডোক্লিস। এম্পিডোক্লিস। ব্যক্তিজনী জাতিজনী আবার আসছে, সেটা অবশ্যই আর্নেস্ট হ্যাকেল। পুনরাবৃত্তির কথা কে বলছিলেন? আর্নেস্ট হ্যাকেল। তাহলে আর্নেস্ট হ্যাকেল দিয়ে একটাই প্রশ্ন বারবার আসতেছে, ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তির কথা কে বলছিলেন? আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল। তারপরে হচ্ছে যে জার্ম প্লাজম সোমাটোপ্লাজম অগাস্ট বাইসম্যান। বিবর্তনের জনককে? এম্পিডোক্লিস। অনেকে ভুল করে ডারউইন দেয়, এটাও এম্পিডোক্লিস হবে। নব্য ডারউইন মতবাদের প্রবক্তাকে? নব্য ডারউইন মতবাদের প্রবক্তা নয় কে বলছে যেখানে, কারণ বাইসম্যানও প্রবক্তা, হ্যাকেল এবং হাক্সলি এটাকে সমর্থন করেছিলেন, সুতরাং উত্তর কোনোটি নয়। পুনরাবৃত্তি মতবাদ দেখে অবশ্যই হ্যাকেল। কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিভিন্ন প্রাণীর মধ্যে ব্রুনের সাদৃশ্য, ব্রুন হলে বন বেয়ার, বলো ব্রুন বেয়ার, ব্রুন বেয়ার, ব্রুন বেয়ার। স্তন্যপায়ী ডিমু নোটোকট আবিষ্কার করেন যে বিজ্ঞানী? বন বেয়ার, বন বেয়ার। হিস্ট্রি অফ অ্যানিমালস বইটির লেখককে? বিজ্ঞানী এরিস্টটল। বিজ্ঞানী এবং দার্শনিক এরিস্টটল। বিজ্ঞানী এবং দার্শনিক এরিস্টটল। তাহলে দেখো এখানে বেশ কয়েকটা বিজ্ঞানী কিছু এমসিকিউ পাইছে, শুধু এমসিকিউগুলো শিখলে হবে, এগুলো ডিটেলস জানার দরকার নেই। আজকে আমি যে তথ্যটা আলোচনা করলাম এখানে এই টপিকসে, তোমরা দেখো একদম শুরু থেকে আমি তোমাকে যে রিভাইসের জন্য বলি, আমরা প্রথমে বিবর্তনের সংজ্ঞাটা জানলাম। বিবর্তনকে নিয়ে বিজ্ঞানী এম্পিডোক্লিস, ডেমোক্রিটাস, এরিস্টটল, বুফেন, ল্যামার্ক, ডারউইন, অগাস্ট বাইসম্যান, কার্ল বর্নবেয়ার, হ্যাকেল এবং রাসেল ওয়ালেসদের কিছু ছোটো ছোটো কথা জানলাম। বিবর্তনের ধাপগুলা, মাইক্রো, ম্যাক্রো, মেগা, বিবর্তনের ধরন, অভিসারী, অপসারী, সমান্তরাল জানার পর আমরা চারটা মতবাদকে বলছিলাম বিখ্যাত মতবাদ। একটা হচ্ছে ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের মতবাদ, ডারউইন ও আলফ্রেড ওয়ালেস রাসেলের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, আরটা হচ্ছে অগাস্ট বাইসম্যানের নব্য ডারউইন মতবাদ, আরটা হচ্ছে হিউগো দ্য ব্রিজের পরিব্যক্তি মতবাদ। সেখানকার ল্যামার্কের মতবাদটা আমি এখানে ল্যামার্কের পরিচয় তোমাদেরকে দিয়েছি, পরিচয় দিয়ে ল্যামার্কের মতবাদটা ব্যাখ্যা করেছি। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার কথাটা ভুল ছিল, তার পক্ষে আমি সপক্ষে বা তার বিপক্ষে এটা যে ভুল, এরকম আমি 6টা যুক্তি তুলে ধরেছি। আবার ডারউইনের পরিচয় আমি দিয়েছি, ডারউইনের মতবাদের দুর্বল দিক সবল দিকগুলো আলোচনা করা হয়েছে। অগাস্ট বাইসম্যানের ছোট্ট করে নব্য ডারউইন মতবাদ, সোমাটোপ্লাজম এবং জার্ম প্লাজম নিয়ে ব্যাখ্যা করেছে। তো এগুলা মোটামুটি জানার পর তোমরা এভাবে একটু রিডিং পরে রাখবা সুন্দর করে নিজেরা, আমি যেভাবে ব্যাখ্যা করছি সেভাবে। এখানকার প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আমি আলোচনা করেছি, এমসিকিউ এবার ইনশাল্লাহ যাবে না। সৃজনশীল প্রশ্ন কোনটা কোনটা হবে সেটাও আমি বলছি। তাহলে এই তথ্যে আজকের এই টপিকটা আমি এখানে শেষ করব। শেষ করার আগে আমি তোমাদেরকে বলি, আজকের এখান থেকে অবশ্যই ল্যামার্কের মতবাদ ডিটেলস একটু শিখে রাখবা।
ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, তারপর অগাস্ট ওয়াইসম্যানের নব্য ডারউইন মতবাদ, অগাস্ট ওয়াইসম্যানের নব্য ডারউইন মতবাদ। এই তিনটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবা, ওভারঅল টপিক্সটা রিডিং করে রাখবা, এমসিকিউ যেগুলো দিছি এগুলো বারবার একটু প্র্যাকটিস করবা। শেষের দিকে গিয়ে এমসিকিউ যেগুলো, সেখানে কয়েকটা বিজ্ঞানের কথা আসছে, সে বিজ্ঞানের শুধু এমসিকিউগুলো পড়বা, নতুন করে কিছু পড়তে যাবা না। তাহলে আজকের টপিক সেখানে ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, নব্য ডারউইন মতবাদ এবং বিবর্তনের সংজ্ঞা নিয়ে নেওয়া এই লেকচারটা আমি এখানে শেষ করছি। আমি তোমাদের রিজভি স্যার। পরবর্তী স্লট আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।